অভিনয়ে এলাম 1969-এ উৎপল দত্তের গ্রুপের লেনিনের ডাক বলে একটা নাটকে। সেই নাটকটা এভরি উইক 4টে শো হতো। তো সেটাতে একটা চরিত্রে অপর্ণা করতো, রিনা। তো রিনার তখন কোনো শুটিং পড়ে গেছে, ও থাকতে পারবে না। তখন উৎপলদা বলেছিলেন আমাকে ডাকতে, কারণ তার আগে একটা ইংরেজি নাটকের দল উৎপলদারা করবেন ভেবেছিলেন। তার অনেক রিহার্সাল আমরা করেছিলাম এবং তখন আমাকে বোধহয় দেখে মনে হয়েছিল যে আমি কিছু করতে পারি, তাই ডেকেছিলেন। তো সেইটা অনেকগুলো শো করেছিলাম, সেটাই প্রথম আমার, দ্যাট ইজ দ্য ফার্স্ট। তখনও আমি কোনোদিন কিন্তু ভাবিও নি যে আমি নাটকের দলে চলে আসব, আমি অভিনয় করব, অভিনয় শেখাবো, এসব আমার মাথাতেই ছিল না কোনো দিন। কিন্তু এটা পাকেচক্রে হলো। তারপরে যেটা আমার ভালো লাগতে শুরু করলো, তখনও কিন্তু আই ওয়াজন্ট শিওর যে আমি মানে থিয়েটার করে যাব, এটা আই ওয়াজন্ট শিওর। তো কিন্তু আমার ওটা করতে করতে একটা মনে হলো যে এইটা তো কতগুলো কথা আমরা এসে স্টেজের ওপরে বলছি, নানান ধরনের জিনিস হচ্ছে, সাম স্টেজ গ্রামার শিখছি। তো হাউ ডাজ ওয়ান মানে একটা থিয়েটারকে একটা প্লেকে বিল্ড করে কী করে? তো বিল্ড করতে গেলে অনেক লোক লাগে, ব্যাকস্টেজের কাজ লাগে, সব কিছু। এইগুলো আমাকে ইন্টারেস্ট করতে শুরু করেছিল। দ্যাটস ইট। কিন্তু সেই সময় ওটাতে তখন ছিল লিটল থিয়েটার গ্রুপ। লিটল থিয়েটার গ্রুপ তখন ডিসলভ করে গেল, হলো পিপলস লিটল থিয়েটার, পিএলটি। তার যে প্রথম নাটকটা, সেটাতেও আমি করেছিলাম। তারপরে আর কিছু করছিলাম না। উৎপলদার সঙ্গে যখন নাটক করছি, সেই সময় আমি চিদানন্দ দাশগুপ্তর বিলেত ফেরতে অভিনয় করলাম। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফিল্ম, সেটা করলাম। তো আস্তে আস্তে এই অভিনয় এবং এভরিথিং মানে কানেক্টেড টু অভিনয়, মানে থিয়েটারে এভরি ফ্যাক্টর আমাকে খুব ইন্টারেস্ট করছিল। তো সেইগুলো ভাবতে ভাবতে তারপরে তো থিয়েটারে ঢুকেই গেলাম। তারপর একটা সময় ওই ইয়েটা সংস্থাটার নাম ছিল সিপিএটি, ক্যালকাটা পিপলস আর্ট থিয়েটার। সেটাও ছেড়ে দিলাম, কারণ ছিল বাড়িতে ছেলে বড় হচ্ছিল, ছেলেকে একা রাখতে চাইছিলাম না, তাই জন্য বেশ কিছুদিন কিছু করিনি। কিন্তু তারপরে ছেলেকে হস্টেলে দিতে হলো, দেওয়ার পরে আবার আই কেম ব্যাক। কিন্তু তখন কি হলো, যেহেতু তখনকার দিনে তো অভিনেত্রী কম ছিল, মানে সব ইয়েতে দেখতে যে হয়তো যদি 20 জন ছেলে থাকে, 2 জন মহিলা, আর তা না হলে মহিলারা মানে প্রফেশনালি কাজ করতেন। তো যেহেতু তখন কম ছিল, তার জন্যে অনেক দল থেকে আমাকে বলতো নাটক করতে। আমি অনেকের সঙ্গে করেছি, আবার অনেকের সঙ্গে করিনি। তার মধ্যে অনেকে আসছে, তাদের স্ক্রিপ্টগুলো আমার ভালো না লাগলে আমি করছি না, তাতে মনোমালিন্য হচ্ছে, এইসব একদম গণ্ডগোল হতে শুরু করলো। তখন আমার এক বন্ধুই বলল যে তুমি একটা গ্রুপ করো, তুমি যদি গ্রুপ করো তাহলে তো তোমাকে কেউ বাইরে গিয়ে করতে বলবে না। যদিও আমার গ্রুপ করার ইচ্ছে ছিল না, কারণ গ্রুপে ভীষণ আফটার আ পয়েন্ট খুব দলাদলি হয়, খুব পলিটিক্স হয়, উইচ আই ডিডন্ট লাইক। তাও করলাম। 1983-তে আমার ফার্স্ট গ্রুপ অনসম্বল করলাম। তারপরে অনসম্বল নিয়ে তো চলছি। অনসম্বল করতে করতে একটা জিনিস আমার যেটা মনে হলো যে আমার দলে অনেক ছেলে মেয়ে আসে, কেউ কেউ কোথাও শিখেছে, কেউ কিছুই শেখেনি। আর কিন্তু তারপরে যা শিখেছে, মানে এক রকমের অভিনয় আমি পাচ্ছিলাম না। এক একজন এক এক রকম অভিনয় করে, ওইটাকে সারাতে গেলে অনেক সময় লাগে, এবং করতামই, মানে শুধরে নেবার তো চেষ্টাটা থাকতোই, করতামও, সময় লাগতো। তখন একটা মনে হলো আমি যদি ওয়ার্কশপ করি, মানে সেইগুলো, মানে যেগুলো বেসিক্স দরকার ইন অ্যাক্টিং, সেইগুলো যদি বেসিকগুলো যদি আমরা মানে এক্সারসাইজ হিসেবে করলে যারাই শিখছে তারা একটা মোটামুটি একরকমের শিখবে। তারপরে যদি আমার দলে থাকতে চায় থাকতে পারে, অন্য দলে চলে গেলে যাবে। এইটা আরম্ভ হলো তখন। এটা
না, এটা তার পরে, যখন আমি মানে ফর্মালি আরম্ভ করলাম। তার আগে দলে আমি এটা করতাম। আমার দলে একটা নাটক যদি আমরা নিতাম, তার আগে নাটকের বা ওই নাটকটার বাইরে বা নাটকটার জন্যে কি প্রয়োজন, এইগুলো নিয়ে আমরা আগে কাজ করতাম। তাতে কি হতো, ইয়োর মাইন্ড গেটস ফ্রিয়ার, ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ অটোমেটিক্যালি কামস টু ইট। সো সেইটা করতে করতে যাচ্ছিলাম। তারপরে দ্যাট ইজ হাউ আই স্টার্টেড ফার্স্ট। তারপরে অপর্ণা আমাকে একদিন বলেছিল যে ওর একটা ইয়েতে যদি আমি ওয়ার্কশপ করে দিই, যুগান্ততে। তো তাতে ফিল্মে ওয়ার্কশপ যদি করা থাকে তাহলে যার সুবিধে হয়, তখনকার দিনে সেলুলয়েড ছিল, সো ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। সো ইফ অল দি অ্যাক্টার্স আর রেডি ফর এনি সিন, তাহলে অনেক তাড়াতাড়ি কাজটা ওঠে এবং অত সেলুলয়েডও নষ্ট হয় না। সেটা আমি বলছি মানে ফাইন্যান্সিয়ালির দিকে। কিন্তু ওয়াইল ইউ আর ডুইং এ ওয়ার্কশপ উইথ এ পারসন, তার অনেক গেইন হয়, কিন্তু তার অনেক লাভ হয় সে যদি ঠিক করে করে। তো সেই থেকে আরম্ভ হলো থিয়েটারে, সিনেমায় ওয়ার্কশপ করা। রিনার সঙ্গেই প্রথম দিকে আমি রিনার সঙ্গে 10টা কাজ করেছি, 10টা ফিল্মে। তারপরে অন্যদেরও মনে হলো, তখন অনেকে ডাকতে শুরু করলেন, অনেক 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 কী নাম, ডিরেক্টরদের সঙ্গে কাজ করলাম। এই হচ্ছে আমার হাউ আই কেম ইনটু অ্যাক্টিং অর পারফর্মিং আর্ট। অবভিয়াসলি 10টা যখন করেছি, তার মানে আমাদের দুজনেরই একই মত থাকতো, আমাদের উই হ্যাড আ গুড আন্ডারস্ট্যান্ডিং অবভিয়াসলি। আর তবে আমি যেটা যার সঙ্গেই কাজ করি, স্ক্রিপ্টটা নিয়ে ডিরেক্টরের সঙ্গে অনেক অনেক আলোচনা করি। কারণ আমি স্ক্রিপ্টটা পড়ে একরকম ভাবতে পারি, ডিরেক্টরের ভিশন অন্য হতে পারে, এবং ডিরেক্টরেরই ভিশন অনুযায়ী ওটা হবে। তো রিনার সঙ্গে যার জন্যে আমার অনেক অনেক আলোচনা হতো। অনেক সময় আমার একটা কিছু মনে হচ্ছে, সেটা হয়তো রিনা অ্যাকসেপ্ট করতো, অনেক সময় করতো না, মানে যেটা ও মনে করছে উইচ ইজ কারেক্ট ফর দ্য ফিল্ম। তো তখন আমি কিন্তু সেই অনুযায়ী কাজটা করতাম, এইভাবেই কাজ করতাম। আর রিনার সঙ্গে কাজ করতে আসলে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব আছে, তো ভীষণ অনেক গভীর বন্ধুত্ব। সেই কারণে কাজ করতে ইট ওয়াজ ভেরি কমফোর্টেবল, খুব কমফোর্টেবল কাজ করাটা, সেটা খুব ভাল লাগতো। এইটা তারপরে শেষের দিকে, প্রথম দিকে আমি ওদের সঙ্গে কাজ করতাম, পরে রিনা ইজ টু কাম ইন অলসো টু সি। এইভাবে চলেছে। We've been, how many years? I don't know. I think we started in 94. এই জাস্ট রেপিস্টটা কলকাতার বাইরে গিয়ে পুরো আলাদা ওখানকার টিম নিয়ে কাজ করলো, তাই তাতে করিনি। তার মানে টিল কী জানি নাম ছবিটার, আমি সব ভুলে যাই, ঘরে বাইরে আজ অবধি করেছি কাজ। অপর্ণার সঙ্গে কাজ যদি বলো, সেটা কিন্তু খুব একটা ডিরেক্টরের সঙ্গে কাজ করছি এরকম জায়গায় নেই। শি ইজ আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর, সেটা তো ডিরেক্টরই, কিন্তু আমার আর ওর মধ্যে রিলেশনশিপ ইজ ভেরি ডিফারেন্ট। অ্যাজ এ রেজাল্ট মানে উই অলওয়েজ রেসপেক্টেড আমাদের নিজেদের কাজ। আমি ওর কাজ রেসপেক্ট করতাম, ও আমার কাজ রেসপেক্ট করতো। সো দ্যাট ওয়াজ ভেরি ইজি অ্যান্ড কমফোর্টেবল অ্যান্ড হ্যাপি কাইন্ড অফ আ মেমোরি আমার আছে আর কি। দুটো কথা ভীষণ ইউজ করে, একটা হচ্ছে সরি, আর একটা হচ্ছে থ্যাংক ইউ। ভীষণ মানে আমরা সবাই ইউজ করি, কিন্তু ওকে খ্যাপানো হতো যে সরি আর থ্যাংক ইউ নিয়ে। একদিন কি হয়েছে, একটা আমরা আউটডোরেই কাজ করছি, আমি আর রিনা একদিকে যাচ্ছি, সামনে দুজন ভদ্রলোক যাচ্ছেন, দুজন ভদ্রলোক তবে ধাক্কা খেলেন। রিনা বলল সরি, ওর মানে বেরিয়ে গেল। আমি বললাম সরি বললি তো? বলে যাক কী বলছিস? আমি বললাম বললি তো সরি, তোর সরি আবার কী হয়েছে? কিন্তু এই রকম মজার ব্যাপার অনেক হতো। রিনা যখন লেখে, যেই চরিত্রটা ভেবে লেখে, এত অ্যাপ্ট থাকে ব্যাপারটা, যে তখন ইফ ইউ হ্যাভ দিস ভেরি সিম্পল অ্যান্ড ইজি ডায়ালগ
উইচ গোজ উইথ ইয়োর ক্যারেক্টার টোটালি, তাহলে সেটা করতে কারো অসুবিধে হয় বলে আমার মনে হয় না। আর আমি সেটে থাকতাম, মানে এটা করে দিয়ে আই ইউজ টু বি, মানে থ্রু আউট দ্য ফিল্ম আমি থাকতাম, ওই রেকি টেকিতে যেতাম না, কিন্তু আদারওয়াইজ যখন আরম্ভ হলো কাজ, তারপর থেকে মানে যখন শুটিং হচ্ছে আই এম দেয়ার। সেটা হচ্ছে যে একটু কিছু বলে যদি কারো, মানে একটা ঘটনা বলছি, ওটা কি নাম, পারমিতার একদিন, পারমিতার বেবি হয়েছে, নিউ বর্নকে নিয়ে ও বাড়িতে এসছে, তারপরে উঠোনে বসে কিসব রিচুয়াল হবে। তো অ্যাজ ইউজুয়াল ফিল্মিংয়ে তো অনেক সময় অনেক দেরি হয়, ওটা গরম অ্যান্ড অল দ্যাট। আমি দেখলাম ঋতুপর্ণা কীরকম এক্সস্টেড হয়ে গেছে এবং কীরকম, মানে শি ইজ নট দেয়ার। তো আমি গিয়ে একটু কানে কানে বললাম, ঋতু বাচ্চাটা কিন্তু তোর। ওইটুকু ধরিয়ে দিলে আবার অ্যাক্টার্স গেট ইন টু দ্য গিয়ার। এই জন্যেই হয়তো আমি থাকতাম, এটা একটা বললাম, এরকম অনেক 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 হয়েছে। পারমিতার একদিনে আমাদের সবচেয়ে লম্বা ওয়ার্কশপিং হচ্ছিল, মানে তার মধ্যে তাতে প্রথম 4 জনকে নিয়ে করতাম, হচ্ছে সোহিনী, রজতাভ, ঋতুপর্ণা এবং রীনা। তো এই 4 জনকে নিয়ে মেন করা, কিন্তু তারপরে আমি একদিন সবাইকে চেয়েছিলাম সো দ্যাট সকলের মধ্যে একটা ইন্টারঅ্যাক্টিভিটি হয়ে গেলে মনে হবে না দিস দ্য ফার্স্ট টাইম ওয়ান ইজ আস্কিং সামথিং, টকিং সামথিং, এগুলো হবে না। সেইটা করেছিলাম, ওটাতে আমার খুবই, মানে আই ওয়াজ ভেরি প্লিজড ওই কাজটাতে, এভরিবডি ডিড ওয়েল। অ্যান্ড তাছাড়া আমার কাছে ভীষণ প্রিয় ছবি ওর আছে কতগুলো, তার মধ্যে মিস্টার অ্যান্ড মিসেস আয়ার আর জাপানিজ ওয়াইফটার চিন্তাটাই এমন অদ্ভুত ছিল, মানে এটা অবশ্য কুণালের লেখা, তার থেকে রিনা এটাকে স্ক্রিন প্লেটা করেছিল, কিন্তু সেটা ভীষণ ভীষণ ভালো লেগেছিল আমার। এরকম অনেক ছবি আছে। আরেকটা হচ্ছে আরশিনগর, আমার খুব ফেভারিট, যেটা চলেই নি, সেটা চললো না, কারণটা আমার যেটা মনে হয় ওটা তো ছন্দ মিলিয়ে ছিল, ডায়ালগস ছিল, হয়তো সেটা লোকে নিল না, বাট ইট ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যান্ড আ গুড ফিল্ম অ্যান্ড ইট ওয়াজ শেক্সপিয়ার অ্যান্ড রোমিও জুলিয়েট আর কি। আর এইরকমভাবে, কিন্তু মানে থিয়েট্রিক্যাল অ্যাট দ্য সেম টাইম ইট ইজ মানে সিনেমা, সব কিছু, মানে সেটা তুমি আর্ট থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু ওই ধাঁচাটা ছিল, যেটা সিনেমা হতে পারে কিন্তু এটা একটু থিয়েট্রিক্যাল। তো তাহলে কেন নিল না জানি না, ওটাও আমার খুবই ফেভারিট, খুব ফেভারিট। আর কঙ্কনার সঙ্গে এটাতে, মানে মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, কঙ্কনার সঙ্গে কাজ করতে খুব ভাল লাগে, খুব সুবিধা, বিকজ শি ইজ very bright and she's very honest and very into her character, so ভীষণ মন দিয়ে কাজ করে। কঙ্কনার সঙ্গে এরকম একটা ব্যাপার হয়েছিল, ওটাতে ছিল যে ওই ছেলেটি যাকে মিস্টার আয়ারও বললো, নামটা ভুলে গেলাম, রাহুল ঘোষ যেটা করেছিল, সে তো ফটোগ্রাফার। তো একদিন কঙ্কনা ক্যামেরার ভেতর দিয়ে ও কি দেখছে, ও দেখতে গেছে, দেখে একদম চোখের সামনে দেখলো যে একজন লোক আরেকজন লোকের গলা কেটে দিল। তো তারপরে ওর কি হবে, তো বললো হাউ ডু আই ম্যানেজ দ্যাট। আমি বললাম, তো ওকে জিজ্ঞেস করেছিলাম হোয়াট স্কেয়ারস ইউ মোস্ট, মানে সেইটা যদি ওই যেটাকে বলে ইমোশনাল মেমোরি, সেটা যদি করতে পারিস। তো ও বললো কি স্কেয়ার করে ওর হচ্ছে বমি করা, সেটা সবচেয়ে বেশি ওকে স্কেয়ার করে। আমি বললাম তাহলে তুই সেটা ভাববি, সেটা ভাবলে ইল কাম থ্রু। এরকম মানে কিছু কিছু জিনিস ঘটতো, চলতো। যাই হোক, এরকম করতে করতে তো তার জন্যে ফিল্মে অনেক অনেক অনেকের সঙ্গে কাজ করেছি, ওয়ার্কশপ করেছি বহু লোকের সঙ্গে। আমরা হ্যান্ডস অন শিখেছি, এগুলো সেইভাবেই শিখতে হতো, কিন্তু তার জন্যে তখন অভিনয় শিক্ষক, থিয়েটারে অনেক কিছু আমি শিখেছি অসিত বোসের কাছ থেকে, মানে হোয়াট আই হ্যাড লার্নড, হি ইউজ টু ডিরেক্ট, উই ইউজ টু অ্যাক্ট, হোয়াট আই হ্যাড লার্নড হচ্ছে যে
ক্রাউড মানে কোরিওগ্রাফি, তারপরে হাউ টু টেক লাইট, আর হাউ টু মানে প্রত্যেকটা যে কথার একটা পলিটিক্স থাকে, সে প্রত্যেকটা কথার কোনটার বেশি ওজন কোনটার কম ওজন, এইভাবে বললে যে ডায়ালগটা একদম টোটালি বোঝাতে পারা যায় দর্শককে, এইগুলো কিন্তু ওর কাছ থেকে শিখলাম। অভিনয় শিক্ষক বলে আমাকে কেউ শেখায়নি। করতে করতে যেরকম সবাই তখন তো করতে করতেই শিখতো, মানে তখন তো অনেকে ওই কী জানি এখন যে এটা রয়েছে এখানে যে ইউনিভার্সিটিটা আছে রবীন্দ্র ভারতী, সে তখন তো আমাদের সময় রবীন্দ্র ভারতী বোধহয় ছিলই না। আর রবীন্দ্র ভারতী থেকে যে অনেকে এসে ভীষণ অভিনয় করেছে সেটাও আমি খুব একটা জানি না। আর তাই সবাই তখন একটা প্রবলেম হয়ে যেত, আমি এটা বলি যে সবাই তখন শিখতে চাইতো কাকে দেখে শিখবে, নির্দেশককে দেখে। তাই অনেকে নির্দেশককে কপি করত, অনুকরণ করত, মানে তার মতো হয়ে, মানে তার ওটা নিয়ে নিজের মতো করে বলতো না। সেইটা ভীষণভাবে তখন কিন্তু প্রায় সব দলেই বোঝা যেত, মানে উৎপলদার দলেও বোঝা যেত, শম্ভু মিত্রের দলে তো শম্ভু মিত্রের ওরম সাংঘাতিক পাওয়ারফুল গলা অ্যান্ড ইন্টোনেশন, উচ্চারণ মানে সাংঘাতিক, সেইটা একটু মেসমেরাইজ করে দিত সবাইকে, এবং সেইটাই তারা শিখতেন। সেটা তারা ঠিক করে করতে পারেন কি পারেন না, কোথায় লাগাতে হবে সেটাও যদি না জানেন, কিন্তু একটা মানে জাস্ট মুখস্থ করে করার মতো, এইগুলো অনেক জায়গায় আমি দেখেছিলাম। সেই কারণে যখন আমি অনসম্বল আরম্ভ করি তখন আমি দুটো জিনিস ঠিক করেছিলাম। আমার অডিয়েন্স হবে, টার্গেট অডিয়েন্স হবে মধ্যবিত্ত এডুকেটেড ক্লাস, আর আমি কাউকে আমাকে কপি করতে দেব না। সো আমি যেটা করতাম, আমি এখনও যেটা করি, আমি খুব একটা দেখিয়ে দিই না, আমার সঙ্গে আলোচনা করে সেই চরিত্রটাকে বুঝে সেই চরিত্রটা মানে আত্মস্থ করে তারপরে যে করা, তাহলে ওদের ভেতর থেকে অনেক জিনিস পেতাম। আর একজন তো অ্যাক্টার, সে তো পাপেট না যে এইরকম করতে বললে করবে, ওরকম তারও তো একটা কিছু কন্ট্রিবিউশন থাকে। তো সেইটা ওয়াজ মাই ফার্স্ট ইন্টেনশন। তার জন্য তুমি বলছো যে আমি না সেরমভাবে, এক একজনের এক একটা জিনিস খুব ভাল লাগতো। আমার অজিতেশের নাটক খুব ভাল লাগতো, অজিতেশ দ্য ওয়ে হি প্রেজেন্টেড হিজ প্লেস। আর সেটাও অজিতেশের নাটক দেখবার আমার খুব সৌভাগ্য হয়েছিল, কারণ আমি সাদার্ন অ্যাভিনিউতে থাকতাম, আর ওই যে সাদার্ন অ্যাভিনিউর কাছে যে রাসবিহারী অ্যাভিনিউর মোড়ে যে থিয়েটার হলটা আছে, একদম এটা মোড়ের বড় রাস্তার ওপরে, যাই হোক একটু পরে মনে পড়বে, সেইটা আমার বাড়ির খুব কাছে ছিল এবং ওখানেই ওনারা করতেন। সো আমি হেঁটে হেঁটে গিয়ে ওটা দেখতাম, কিন্তু তখন যে আমি থিয়েটার করবো ওটা ভাবিনি। কিন্তু ওয়েন আই এম ওয়াচিং আ গুড থিং, সেটা আমার মাথায় কিন্তু ফর্ম করতে শুরু করেছে। সো অভিনয় শিক্ষক হিসেবে আমি যদি বলি যাহলে উৎপলদার সঙ্গে যেটা করেছিলাম, তবে ওটা তো উৎপলদাকে আর করতে হয়নি, কারণ আমি 10টা শো দেখেছিলাম যখন অপর্ণা করতো। তারপরে একদিন একটা রিহার্সাল হয়েছিল, তারপরে আই ওয়েন্ট ইন। তো তারপরে বলছি তো অসিত বসুর সঙ্গে কাজ করলাম। অসিত বসুর কাছ গিয়ে একটু থিয়েটার ইন্টারেস্ট হলো এবং হয়তো এটা আই ক্যারি ইট ফরওয়ার্ড এরকম একটা মনে হলো। তাই থিয়েটারকে শিখিয়েছে সেটা বলা যায়, অভিনয়কে শিখিয়েছে সেটা আমি জানি না। এটা আমার নিজস্ব কতগুলো তোমার টেকনিক্যাল সাইডস আছে, সেইগুলো কিভাবে কাজে লাগাবো এরকম। অভিনয়টা তো মুশকিল হচ্ছে যে তোমাকে বলা হয় টু বিকাম দ্য পারসন, অল রাইট, বাট ইফ ইউ বিকাম দ্য পারসন দেন somebody has to tell you যে তোমার কিন্তু এখন এখান থেকে ওখানে হেঁটে যাওয়ার কথা, এখন ওখানে একটা আলো আসবে, তারপরে একজন কথা বলবে, তোমার পেছন ফিরে শুনতে হবে, বা এই এখন মিউজিকটা আসবে, সেই সময় তুমি এই কাজটা করবে। তো সেইগুলো যদি
মানে দ্যাট ইজ আ টেকনিক্যাল আসপেক্ট। তার জন্য আমি সবসময় বলি এবং সবাই জানে যে যখন অভিনেতা ওঠে স্টেজে তার দুটো সত্তা কাজ করে, একটা অভিনেতা আর আরেকটা হচ্ছে কী নাম, চরিত্র। কারণ ধরো তোমার একটা খুব ভীষণ ইমোশনাল সিন, তুমি ইমোশনাল সিনে এমনই কেঁদে কেটে শেষ হলে যে ভুলেই গেলে কোথায়, যে এটা তো হতে পারে না। এইগুলো আমরা আস্তে আস্তে নিজেদের মধ্যে বুঝতে পেরেছিলাম। বেসিক্স অফ অ্যাক্টিং কিন্তু থিয়েটার এবং ফিল্ম দুটোই এক। যখন তুমি এটা শিখছো বেসিক্সটা, সেটা দুটোই এক। থিয়েটারে হচ্ছে তোমার অডিয়েন্স লাইভ, আর ওইখানে হচ্ছে থ্রু ক্যামেরা। আর আরেকটা হচ্ছে থিয়েটারে ম্যাগনিচিউড এক থাকে, মানে তোমাকে ফ্রন্ট রো থেকে যে সাইজটা দেখছে সেটাই দেখবে থ্রু আউট, আবার একদম লাস্ট রো থেকে তোমাকে যেটা দেখতে পাচ্ছে সেটাই থাকবে, কিছু বাড়েও না কমেও না। সেই জন্যে আমার থিয়েটারে বলা হয় যে একটু বাড়িয়ে কাজ করতে। মানে ধরো আমি ওর দিকে তাকিয়ে আছি, হ্যাঁ, তারপরে আমি তোমার দিকে তাকাবো, আমি ওর দিকে তাকিয়ে এই তাকাতে পারি ফিল্মে, যে এটা তো লাস্ট রো বা ফার্স্ট রো দেখতে পাবে না, তাই আমি ওর দিকে তাকিয়ে তারপরে আমাকে একটু এটা করতেই হবে, এটা করতেই হবে থিয়েটারে, কারণ যাতে বোঝা যায় যে আমি এর ওপরে আমার অ্যাটেনশন থেকে এর ওপরে অ্যাটেনশনটা গেছে। সো যেটা হচ্ছে যে থিয়েটারে তো ফিল্মে তো কি বলে ম্যাগনিচিউডটা বাড়ে কমে হয়, লং শট, মিড লং, ক্লোজ আপস, ভীষণ ক্লোজ আপ। তো সেইগুলোতে যদি তুমি বাড়িয়ে করো ওটা অসম্ভব বেড়ে যায়, মানে যেটা দরকার নেই সেটা হয়। তার জন্যে এটা মোড় হচ্ছে মনের ভিতরে তুমি কি ভাবছো সেটাকে বের করো, বাস, এর থেকে বেশি কিছু করোও না। মানে ইট ইজ অলওয়েজ, এটা একটা মাপের ব্যাপার, বুঝতে পারছো? থিয়েটারের যে মাপ, ফিল্মের মাপ আলাদা, একদম আলাদা। মানে কারণ সেটাকে তোমাকে you have to be aware of angles, you have to be aware of the camera, you have to be aware of কি বলে, যদি কখনো মানে রেলসে বসিয়ে ট্রলি করে, এইগুলো মাপগুলো রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু বি দ্য, মানে ইউ হ্যাভ টু বিকাম দ্যাট পারসন। ওখানে যদি একটু ওপর থেকে অভিনয় করো ধরা পড়ে যায়, একদম ধরা পড়ে যায়। অনেক সময় স্টেজে সেটা ধরা নাও পড়তে পারে, আবার স্টেজে তো একটু বেশি করে করারই কথা স্টেজে। এই হচ্ছে ডিফারেন্স ইন দিস টু মিডিয়াম। কিন্তু বেসটা কিন্তু একদম এক, বেসটা ইজ অ্যাবসলিউটলি এক। যেখান থেকে শিখতে আরম্ভ করা হয়, কি কি লাগবে তোমার ভেতরে কি থাকলে, যেমন তোমার ইম্যাজিনেশন বাড়াতে হবে। Why imagination? Which is very important because the whole thing is imagined. তুমি একটা সেট, সেটাকে, আর এখন তো আবার ইয়েতে হয়, ওই যে গ্রিন কাপড় বা নীল কাপড় লাগিয়ে তারপরে ওই ইয়েটা মানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেয়, ক্রোমা। সো মানে ওটা তোমাকে কিন্তু ইম্যাজিন করতে হবে। সো মানে ইভেন থিয়েটার অ্যান্ড সবটাই ইম্যাজিন, তোমার চরিত্র ইম্যাজিন, গল্পটা ইম্যাজিন, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই জায়গাটা ইম্যাজিন, তোমার যে পাশে অ্যাক্টর সে তোমার ভাই না, কিন্তু সে তোমাকে ইম্যাজিন করতে হবে তোমার ভাই, বা তোমার মা না, কিন্তু তোমাকে ইম্যাজিন করতে হবে। এই কারণে ইম্যাজিনেশনটা যদি কম থাকে ভীষণ মুশকিল হয় অ্যাক্টরদের। যখন আমরা বেসিকটা করি তখন আমরা ইম্যাজিনেশনের অনেক 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 এক্সারসাইজেস করি। কনসেন্ট্রেশনটা ভীষণ প্রয়োজন, কিন্তু এই কনসেন্ট্রেশনটা সব কাজেই কনসেন্ট্রেশন প্রয়োজন। তুমি যেটাই করো, তুমি একটা লিখছো বা তুমি গান গাইছো বা বাঁশি বাজাচ্ছো, হোয়াট এভার ইট ইজ ইউ আর ডুইং, তাতে কনসেন্ট্রেশন লাগে। এটাতে কনসেন্ট্রেশনটা একটু অন্যরকম, মানে অ্যাক্টিংয়ের কথা বলছি। যখন তুমি কনসেন্ট্রেট করছো অন ইয়োর ক্যারেক্টার, at the same time you have to be aware of your environment, because
তোমার কো অ্যাক্টর আছে, তোমার মানে ক্যামেরা বলছে কোন দিকে তাকাতে, এইগুলো সব এটা এই ইয়েটা কি নাম কনসেন্ট্রেশনটা একটু অন্যরকম। ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার। আমরা একটা করি কনসেন্ট্রেশনের কাজ, সেটা হচ্ছে তুমি বসে চারিদিকে কি আওয়াজ হচ্ছে সেটা আইডেন্টিফাই করো। দ্যাটস ওয়াই দিস ক্যান বি ডান এনিওয়ের, মানে এটাতে তো আওয়াজটাই দরকার, সো ইট ক্যান বি ডান এনিওয়ের। আর কনসেন্ট্রেট করতে গিয়ে অনেক সময় হয় কি কোনো একটা আওয়াজ থেকে তোমার অ্যাসোসিয়েশনে ইউ স্টার্ট থিঙ্কিং অফ সামথিং এলস। ইউ ক্যান, ইট হ্যাপেন্স ইন দ্য বিগিনিং, বাট ইউ ব্রিং ইউর and you have to be relaxed totally. So এই কনসেন্ট্রেশনটা মাইন্ড ইজ লার্নিং টু ফোকাস অন সামথিং, সেটা আফটার আ পয়েন্ট দ্যাট বিকামস সেকেন্ড নেচার। এটা যদি করে যাওয়া হয় এটা সেকেন্ড নেচার হয়ে যায়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ আর কনসেন্ট্রেটিং অন সামথিং, অ্যাট দ্য সেম টাইম ইউ আর অ্যাওয়্যার অফ এভরিথিং এলস। এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাক্টিংয়ে। এটা আমি বলছি, সে তুমি থিয়েটারই করো বা ফিল্মই করো, যেটাই করো। তুমি ফিল্ম করো আর থিয়েটার করো, তোমার দ্য বেসিক মানে থিমটা ইউ হ্যাভ টু নো ইট ভেরি ওয়েল, এবং সেইটাই তো তুমি কমিউনিকেট করছো। তোমার ওই থিমটা যেরকম ধরো আমি বলছি পারমিতার একদিনে যেটা করেছিলাম একবার, পারমিতার একদিনে ছিল যে রজতা ভোজে বাড়ির ছেলে, তার সঙ্গে পারমিতার বিয়ে হচ্ছে, এটা সম্বন্ধ করে বিয়ে, অ্যান্ড হি ইজ নট ইন্টারেস্টেড ইন ম্যারিং বাট গেটস ম্যারিড। আর ওর একজন বোন আছে যে স্পেশাল চাইল্ড আর কি, সে মানে নট ভেরি নর্মালদের মতো নয় আর কি, কিন্তু সে মানে গান গায় দারুণ, সব এগুলো রয়েছে। ওই বোনকেও খুব ভালোবাসে। তারপরে আমরা ছবিতে কি দেখছি যে ওদের বিয়ে হলো, বিয়ের রাত্রে ওদের মধ্যে খুব একটা মিলটিল হলো না। তারপরে আমরা ছবি অন্যদিকে চলছে অন্যদিকে, মানে ওদেরকে নিয়েই চলেছে, আরও অন্যান্য চরিত্র নিয়ে। তারপরে দেখা গেল ওদের একটা ছেলে হলো, ছেলে আবার টার্নড আউট টু বি মেন্টালি চ্যালেঞ্জড। তাতে আস্তে আস্তে ওদের মধ্যে এটা ভেঙে গেল। তো আমি যেটা ওদেরকে এক্সারসাইজ দিতাম যে ধরো, কারণ ইফ দেয়ার মাস্ট হ্যাভ বিন এনি পয়েন্ট ওয়ে বোথ অফ দেম ইন্টারাক্টেড রাইটলি বিকজ দে গট আ চাইল্ড, কিন্তু তারপরে যে ওদের ঝগড়াটা হলো, এই এতগুলো যদি মানে প্রথমে ওদের পছন্দ না, তারপরে একটু নিজেদেরকে আস্তে আস্তে সইয়ে নিচ্ছে, এই সব এক্সারসাইজগুলো দিয়েছিলাম। এগুলো করতে 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 গিয়ে ঝগড়াটা, কিন্তু ওটা ফিল্মে নেই। তাহলে ঝগড়াটা যদি হয়, এতটা যদি হিস্ট্রি থাকে, তোমার হিস্ট্রিটা যদি থাকে, তাহলে ঝগড়াটা মনে হবে এক স্বামী স্ত্রীর ঝগড়া, তা না হলে মনে হবে দুজন লোক ঝগড়া করছে। এইটা হেল্প করে কিন্তু, বিকজ ইনসাইড ইউ হ্যাভ দ্য হিস্ট্রি। আর প্রত্যেকটা মানে সেটা দুটো দিকেই প্রযোজ্য। সেটা হচ্ছে whenever you get a role, তোমার কিন্তু ব্যাক স্টোরিটাকে জেনে নিতে হবে, হিস্ট্রিটা একটু জেনে নিতে হবে। মানে তোমাকে আমি স্টেজে বা ফিল্মে দেখছি 31 years old, তুমি তো ভুঁইফোন না যে 31 বছর তখন হয়েছে। তো সে কেন এভাবে ব্যবহার করছে, তার চরিত্রটা কি, সেই অনুযায়ী তুমি যদি একটা ব্যাক স্টোরি ভেবে নাও, ইট ইজ অলওয়েজ হেল্পস ইউ, মেক্স ইউ রিচার। আর তা না হলে ওপর থেকে যদি তুমি কিছু করতে যাও, তাহলে সেটা ওপর থেকে সে যে কোনো লোক বুঝতে পারবে।